ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। শুরুতেই জানিয়ে দিতে চাই ম্যাচের খবরাখবর। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও মিস করেন ভিনিসিয়াস। অপর গোলটি করেন মাতিয়াস কুনিয়া। ব্রাজিলিয়ান শিবিরে আরও স্বস্তির খবর, প্রায় 3 বছর পর সেলেসাওদের হয়ে মাঠে নামেন নেইমার। খেলেন ম্যাচের শেষ 20 মিনিট। প্রত্যাবর্তনের ম্যাচে হয়ে থাকেন পার্শ্ব চরিত্র হয়ে। ম্যাচের বাকিটা সময়ে বেশ কয়েকবার লিড বাড়ানোর সঙ্গে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের সুযোগ মিস করেছেন ভিনি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, অনেক হিসেব নিকেশের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল। অবশেষে ছন্দে ফেরা শুরু হলো কি ব্রাজিলের? ব্রাজিলের যারা ভক্ত, যারা ব্রাজিলের ফুটবল পছন্দ করেন, তারা তো ব্রাজিলের আসলে যোগবর্ণিত যে ছন্দময় ফুটবলটা আছে সেটাই দেখতে পছন্দ করেন বা দেখার অপেক্ষায় থাকেন। কিন্তু বিষয়টা হলো যে আমি বলি যে 2002 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সেই খেলাটা মিসিং। 2006-ও তাদের পারফরমেন্সটা প্রত্যাশিত ছিল না, কিন্তু ব্রাজিল এই ম্যাচে আমি বলবো এখন পর্যন্ত এই বিশ্বকাপে যে 3টা ম্যাচ খেললো তারা, আজকের ম্যাচের পারফরমেন্সটাই সবচেয়ে ভালো ছিল এবং সেই যোগবর্ণিত ছন্দের কাছাকাছি পৌঁছানোর একটা লক্ষণ বা আভাস ব্রাজিল দিচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ভালো খেলবে যে একটা এক্সপেকটেশন থাকে। সবসময় জয়ের ব্যবধানটাই বড় হওয়া মানে যে ভালো খেলা, বিষয়টা সেটা নয়। তা আমার মনে হয় অবশেষে ব্রাজিলিয়ান সমর্থকরা একটু খুশি হবে, একটু সন্তুষ্ট হওয়ার সুযোগ এসেছে। তো যাই হোক, এই ম্যাচের স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে চাই ব্রাজিল আসলে কতটা ভালো খেললো। আমি তো বললাম যে ব্রাজিল ভালো করছে, একটু দেখাতে চাই যে তারা আসলে স্ট্যাটিস্টিক্যালি বল পজিশন কিংবা আক্রমণের যেই ধার, সেই বিষয়গুলোতে তারা কতটুকু এগিয়ে ছিল। তো আমরা দেখাবো দর্শকদের তথ্যকে বল পজিশনের যেই বিষয়গুলো থাকে। আমরা যদি বল পজিশন দেখি, বল পজিশনে ব্রাজিল যে খুব আধিপত্য দেখিয়েছে সেই বিষয়টা কিন্তু মোটেও না। তাদের 54%, স্কটল্যান্ডের 46%। তবে ব্রাজিল আক্রমণ, পাসিং, প্রেসিং সেই জায়গাগুলো দিয়ে ইমপ্রেস করেছে। ব্রাজিল টোটাল শট নিয়েছে 21টি, স্কটল্যান্ড 14টি। সেখানেই বোঝা যায় ব্রাজিল কতটা ডমিনেট করেছে। পাসেস ব্রাজিল নিয়েছে 605টি, সেখানে স্কটল্যান্ড নিয়েছে 500টি। ট্যাকেলও ব্রাজিল এগিয়ে 14টি, স্কটল্যান্ড 12টি। সবচেয়ে বড় কথা যে এই ম্যাচের আগে আমি এই অনুষ্ঠানেও বলেছিলাম, দু একটা প্রতিবেদনও বলেছি, ব্রাজিল প্রথম ম্যাচের হারের পর তাদের ট্যাকটিক্সে কিছু চেঞ্জ এনেছে। বিশেষ করে তারা মাঝ মাঠের খেলার সমীকরণটা অনেকটা পাল্টেছে। মাঝ মাঠে যে তাদের লিমিটেশনস আছে সেটা মাথায় রেখে এখন তারা প্রতিপক্ষের আক্রমণ ভাগে গিয়ে চার্জ করে না, বরঞ্চ প্রতিপক্ষকে নিজেদের হাফে নিয়ে আসার পর আক্রমণটা সাজায় এবং কাউন্টার অ্যাটাকে গোল করে। তো সেই ফর্মুলায় এই ম্যাচেও তারা সফল হয়েছে। হাইতির বিপক্ষে হয়েছিল। সব মিলিয়ে আসলে ব্রাজিলের পারফরমেন্সটা সন্তোষজনক বলাই যায়। এই ম্যাচে তো আসলে কুনিয়া, ভিনির মতো প্লেয়াররা দারুণ ইম্প্যাক্ট ফেলেছে, বাকি প্লেয়াররাও দারুণ ইম্প্যাক্টফুল ছিল। কিন্তু পরপর 3 ম্যাচেই কিন্তু আসলে ম্যাচ সেরা হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের পর নতুন এক পোস্টার বয় পাচ্ছে ব্রাজিল, এমনটা বলতেই তো পারছি আমরা। অবশ্যই সেটা আমরা বলতেই পারি। ভিনিসিয়াস দারুণ পারফরমেন্স করেছে। তবে ভিনিসিয়াসের পারফরমেন্সের আগে আমার মনে হয় এখন সবচেয়ে বেশি চর্চিত ভিনিসিয়াসের যেই গোলটা বাতিল হয়েছে সেই গোলের বিষয়টা নিয়ে আসলে দর্শক নিশ্চয়ই আপনাদেরও আগ্রহ আছে। গোলটা কেন বাতিল হলো, বাতিল হওয়ার বিষয়টা ঠিক নাকি ভুল, সেটাই আমরা আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো। আমরা একটু যদি দেখি যে আসলে কোন পরিস্থিতিতে কিভাবে গোলটা বাতিল হয়েছিল। আমরা একটু যদি সেই ছবিটা দেখানো সম্ভব হয় দর্শকদেরকে। আসলে রেফারি যিনি মাঠে ছিলেন, মেক্সিকান যেই রেফারি, আমরা একটু ডিটেলে ছবিটা পেয়ে গেছি। একটা বিষয় খেয়াল করে দেখুন যে ভিনির পা সামনে, ভিনি কিন্তু ডিফেন্ডারকে ফেলে দেয়নি, বরঞ্চ ভিনি বলটা দখল করার জন্য তার পাটায় আগে এসেছিলেন এবং পরবর্তীতে স্কটল্যান্ডের সেই প্লেয়ারের পাটা ভিনির পিছনে এসে আঘাত হানে এবং তিনি পড়ে যান। এখন বিষয়টা এই যে বলটা স্কটল্যান্ডের সেই প্লেয়ারের পায়েই ছিল, ভিনি ইন্টারসেপ্ট করেছেন। এটা আসলে আমার কাছে পুরোপুরি যে বিষয়টা মনে হয় যে এটা দৃষ্টিভঙ্গির বিষয়, এটা রেফারি যেভাবে ইন্টারসেপ্ট করতে চান। তবে
খুব সামান্য ছিল ট্যাকেলটা এবং তিনি পড়েও যাননি স্কটল্যান্ডের যে ডিফেন্ডার ছিলেন সেই হিসেবে আমি পার্সোনালি মনে করি যে এই গোল বাতিলটা না করলেও হতো। তবে ক্রিকেটের একটা উদাহরণ দেয়, একটা আম্পায়ার্স কল একটা বিষয় চলে আসে বা একটা কথা আছে যে যেখানে আসলে আম্পায়ার চাইলে বা ম্যাচ রেফারি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, দুই জায়গায় নেওয়া যায়। আমার মনে হয় পরিস্থিতিটা ঠিক তেমনই ছিল। আমরা আরও কিছু ইমেজ আছে, আমরা যদি সেগুলো দেখাই, সেগুলো দেখি আরও বিস্তারিতভাবে। আমরা ওই ছবিটা তো ক্লোজভাবে দেখছিলাম, এটা আরেকটা অ্যাঙ্গেল, আরেকটু পজিশনে। এখানে প্লেয়ারের স্কটল্যান্ডের প্লেয়ার এবং ভিনির পায়ের কন্ট্যাক্ট যেই মুহূর্তে হচ্ছিল সেই জায়গাটাতে, এবং যে ম্যাচ রেফারি তিনি কিন্তু হোর্হে রামোস, তিনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্স মেক্সিকান একটা রেফারি, গতকালকে আমি বলেছিলাম। তো তার সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতেই হবে। এখন যেটা বললাম, যেটা আসলে দৃষ্টিভঙ্গি জাজমেন্টের বিষয়, যে কোনো জায়গায় নিতে পারতো, এবং এই বিষয়টার ফলে কিন্তু একটা মেসির যে ফাউলটা হয়েছিল প্রথম ম্যাচে, তারা যেভাবে আলজেরিয়ার ডিফেন্ডারকে ফাউল করেছিলেন, সেটা কার্ড দেওয়া হয়নি কোনো, অনেকেই বলছিলেন লাল কার্ড, অনেকে হলুদ কার্ড, কেন দেওয়া হলো না, সেই বিষয়টা কিন্তু আবার চলে আসছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা ভক্তদের যে রাইভেলারি আমাদের দেশে, সেই সঙ্গত কারণে এই টপিকটাও আবারও কিন্তু আলোচনায় চলে এসেছে। তবে আমি যেটা বলছিলাম, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এটা গোলটা বাতিল না করলেও হতো। তবে যেটা বলছি যে রুল বুকে হয়তো বাতিল করা যায়, আবার রুল বুকে হয়তো এটা নাও করা যায়, এমন একটা জায়গায় আসলে সিদ্ধান্তটা ছিল। তবে আরেকটা আমাদের কমেন্টস কার্ড আছে, সেটি একটু দেখাতে চাই। সেই কমেন্টস কার্ডটা হচ্ছে একজন এক্সপার্টের। আমি তো আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়ার চেয়ে একজন এক্সপার্টের বক্তব্য। তিনি বিবিসির সঙ্গে কথা বলে এই মন্তব্যটা করেছিলেন। তিনি প্রিমিয়ার লিগের সাবেক রেফারি, তিনি হচ্ছে ড্যারেন ক্যান, আমরা তার নামটা বলেছি। তিনি যেটা বলছেন, যে আমি একটু যদি পড়ে শোনাই, তিনি যেটা বলেছিলেন, সত্যি বলতে স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। বল আসলে খেলার সময় সামান্য কিছু স্পর্শ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা ভিনি জুনিয়রের কোনো ফাউল ছিল। এবং তিনি বলেছেন যে উল্টো স্কটিশ ওই প্লেয়ারের পাটাই ভিনির পায়ে গিয়ে আঘাত এনেছে, যেমনটা আমি ওই ছবিটা দেখানোর সময় বলেছিলাম। এবং এই রেফারি, সাবেক এই প্রিমিয়ার লিগের রেফারি, তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আম্পায়ারের সিদ্ধান্তটা ভুল ছিল। তো আমি যেটা শুরুতেই বলেছি, এটা দৃষ্টিভঙ্গির একটা বিষয়, কেউ এটাকে ভুল বলবে, কেউ হয়তো সঠিক বলবে। এটা আসলে আমার মতে ইন বিটুইন লাইন ছিল। এবার আমরা ভিনির পারফরমেন্স নিয়ে যদি আসতে চাই, ভিনি আসলে কেমন পারফরমেন্স করলো সেই বিষয়টা নিয়ে দেখাতে চাই। তিনি দুটি গোল তো করেইছেন। আমরা একটু ভিনিসিয়াসের যে পারফরমেন্স আছে সেই তথ্যগুলো একটু দর্শকদের দেখাবো। ভিনিসিয়াস দুটি গোল শুধু করেছেন সেটাও নয়, তিনি কিন্তু 5টি আরও অ্যাটেম্প নিয়েছিলেন, তার মধ্যে দুটি খুব সহজ সুযোগ তিনি মিস করেছেন। তো অন টার্গেটের শট তিনি 5টি নিয়েছিলেন, তার অ্যাটেম্পট অন গোল ছিল 8টি, কিন্তু যার মধ্যে 3টি মিস হয়েছে এবং 5টি তিনি সফল হয়েছিলেন। এবং তিনি স্প্রিন্ট বল নিয়ে প্রতিপক্ষের শিবিরে স্প্রিন্ট দৌড় শুরু করেছিলেন 57 বার। সব কিছু মিলিয়ে বোঝা যায় আসলে ভিনি কতটা ইফেক্টিভ ছিল। তবে ভিনি কিন্তু আরেকটা রেকর্ড করে ফেলেছেন, আরেকটা রেকর্ড করতে পারতেন। আমরা যদি যেই রেকর্ডটা করতে পারতেন মিস, সেটা হলো হ্যাট্রিক তিনি করতে পারতেন। তিনি তো দুটি গোল করেইছিলেন, 3টিও করেই ফেলেছিলেন অলমোস্ট, কিন্তু রেফারি একটা কার্ড বাদ দিয়েছে। এই কাজটা যদি তিনি করতে পারতেন, আসলে 58 বছর ধরে বিশ্বকাপে ব্রাজিলের কোনো প্লেয়ার হ্যাট্রিক করে না। লাস্ট পেলে করেছিলেন সবশেষ 1958 বিশ্বকাপে, তারপর থেকে আসলে কেউ করতে পারেনি। 68 বছরের অপেক্ষা, সেই অপেক্ষাটা ভিনির সামনে কাটানোর সুযোগ ছিল, কিন্তু পারেনি। তবে ভিনি একটা তালিকায় টপে চলে এসেছেন, সেটা হচ্ছে সর্বাধিক গোলে অবদান। ভিনি 4টি গোল করেছেন, 1টি অ্যাসিস্ট করেছেন, সেই হিসেবে 5টি গোলে তার অবদান আছে। লিওনেল মেসিরও 5টি গোলের অবদান আছে। অবদান বলতে লিওনেল মেসি ডিরেক্ট 5টি গোলই করেছেন। ডেনিস উনদাফ, তিনি জার্মানির স্ট্রাইকার, তিনি 3টি গোল করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন। তিনি এই 3 জনে আসলে 5টি গোলে অবদান, তারা 3 জনে যৌথভাবে শীর্ষে। এবং কিলিয়ান এমবাপে এবং আর্লিং হ্যালান্ডের 4টি করে, এছাড়া সুইজারল্যান্ডের ইসাক, তিনিও আছেন 4টি। তো এরাই হচ্ছে টপ গোলে কন্ট্রিবিউশন করা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় ভিনিসিয়াসের পারফরমেন্সটা দারুণ ছিল। নেইমার পরবর্তী সময়ে যে ভিনিসিয়াসের হাতেই ব্রাজিলের পোস্টার বয়ের ব্যাটনটা উঠতে যাচ্ছে, সেটা কিন্তু এখন বলাই যায়। একদমই তাই। হাসিনুর, প্লেয়ার যারা বাকিরা ছিল তাদেরকে আপনি কি পরিমাণ রেটিং দিতে চান, সেটা যদি একটু জানতে চাই। আমি পার্সোনালি যদি বলি, আমার কাছে রায়ানের পারফরমেন্স খুব ভালো লেগেছে। রাফিনিয়ার জায়গায় তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। সেই সাথে আমার কাছে লুকাস পাকেতার পারফরমেন্সও ভালো লেগেছে। আরেকটা ইম্পর্টেন্ট মেনশন, গ্যাব্রিয়েল মাগালাইস যে ডিফেন্ডার আছেন, তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করছেন। মার্কিনিওস কিছুটা শেকি মনে হচ্ছে, কিন্তু তিনি ভালো পারফরমেন্স করছেন। তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি ভিনিসিয়াসের পর দেখি, সবচেয়ে সেরা খেলোয়াড় ছিলেন
ব্রুনো গিমারেশ। আমরা একটু দেখাতে চাই কেন আমি বলছি গিমারেশ ভিনির পর সেরা পারফর্মার ছিলেন। আমি আরও কিন্তু নাম কিছু মেনশন করে ফেলেছি ইতিমধ্যে। গিমারেশ 2টি অ্যাসিস্ট করেছেন, সেটা একটা ইফেক্টিভ বিষয়, এবং ক্যাসিমিরো যখন থেকে হোল্ডিং নাম্বার 5 হিসেবে পিভিট হিসেবে খেলা শুরু করেছেন তিনি কিন্তু প্রচুর স্বাধীনতা পাচ্ছেন, এবং নাম্বার 8-এর যে কাজটা, যে আক্রমণ এবং মাঝমাঠের যোগসূত্র স্থাপন করা, তিনি সেটি করছেন। তিনি মোট পুরো এই ম্যাচটাতে দৌড়েছেন 12.19 কিলোমিটার, অর্থাৎ কী পরিমাণ তিনি রান করেছেন। বিগ চান্স ক্রিয়েট করেছিলেন 2টি, পাস দিয়েছেন 45টি, তার মধ্যে 38টি সফল ছিল, সাকসেস রেটও খুব ভালো, এবং বল ক্যারি করেছেন 19টি। তো তার রেটিংও কিন্তু আমার মনে হয় ভিনির পরেই তিনি ভালো রেটিং পেয়েছেন। তো গিমারেশের পারফরমেন্স খুবই ছিল, খুব ভালো ছিল, প্রশংসা করার মতো। এবার পুরো দলের একটু যদি আমরা পারফরমেন্স দেখাতে চাই যে আসলে ওভারঅল প্লেয়ার, বাকি প্লেয়াররা কেমন করলো, আমার মনে হয় ব্রাজিলের সব প্লেয়াররাই ভালো পারফরমেন্স করেছে এই ম্যাচে। সম্মিলিত পারফরমেন্স না হতে পাওয়া যায়, ভালো পারফরমেন্স করা যেমন দাপুটে জয় পাওয়া সম্ভব নয়। আমি যেমনটা আগে রায়ানের কথা মেনশন করেছি, ম্যাথিয়াস কুনার কথা মেনশন করা উচিত ছিল আগেই। কুনা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, গত ম্যাচে 2 গোল, এই ম্যাচে 1 গোল। লুকাস পাকেতার কথা বলছিলাম, 7.2 রেটিং, ক্যাসিমিরো 7.6 রেটিং, ব্রুনো গিমারেশ 8 রেটিং, নেইমারের পরেই কিন্তু তিনি। এছাড়া মার্কিনিওস 7.4 এবং 8.1, ভিনিসিয়াসের পর 8.1 রেটিং গ্যাব্রিয়েল মাগালাইশের। তো সব কিছু মিলিয়ে এলিসন বেকারও কিন্তু 8.5 রেটিং পেয়েছেন। এলিসন 2টি দারুণ সেভ করেছেন, অন্তত 2টি গোল থেকে তিনি স্কটল্যান্ডকে বঞ্চিত করেছেন। সব মিলিয়ে ভিনিসিয়াস জুনিয়র টপ পারফর্মার, এরপরে বাকি যারা টিম ছিল আসলে পুরো দল হিসেবে ব্রাজিল খেলেছে। তো আমার কাছে এই ছিল প্লেয়ার রেটিং। প্লেয়ারদের তো দুর্দান্ত রেটিং হয়েছে ব্রাজিলের, এবং স্কটল্যান্ডের অনেক চেষ্টার পরও কিন্তু অ্যালিসন বেকার গোলগুলো রুখে দিয়েছেন। অ্যালিসনকেও আসলে প্রশংসার দাবিদার তিনি অবশ্যই। এবার যদি একটু জানতে চাই যে ব্রাজিলের আসলে এই বছর মানে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন দেখছেন, আর যদি হেক্সা পূরণ করতে চায় ব্রাজিল, কি প্রয়োজনীয় তাদের জন্য? ব্রাজিল ভালো পারফরমেন্স করেছে, এই ব্যাপারটা তো আমি আগেই মেনশন করেছি এবং সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমি পার্সোনালি যদি বলি, আমি যে সবগুলো দলের খেলা দেখেছি, দলীয় শক্তি, দলের ইনজুরি যে সমস্যা, ব্রাজিলের অনেক প্লেয়ার কিন্তু ইনজুরিতে, সব কিছু মিলিয়ে এখনই বলার আসলে আমি যদি একদম যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বলি তাতে কিন্তু বলার সুযোগ নেই যে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার কন্টেন্ডার। আমার মনে হয় ব্রাজিল যদি সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে তাদের খুব ভালো অ্যাচিভমেন্ট হবে, এবং সেটা করতে পারলে যে কোনো দলে চ্যাম্পিয়ন হতে পারে। তবে কিছু লজিক আছে যেটাতে ব্রাজিল সমর্থকরা খুশি হবেন, একটা মজার লজিক আছে, সেই লজিকটা একটু দেখাতে চাই। সেই লজিক হিসেবে কিন্তু ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার প্লটটা তৈরি হয়ে গেছে। কি সেই লজিক, সেটাই আপনাদের জানাবো। সেই লজিকটা হলো যে ব্রাজিলের যত বিশ্বকাপ ব্রাজিলের আগে হয়েছে, গ্রুপ পর্বে কোনো ফুটবলার যদি সবগুলো ম্যাচেই গোল করে থাকেন, সেই বিশ্বকাপটাই আসলে ব্রাজিল জিতেছে। অতীতেও সেটা হয়েছে, এবারও হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, জাইর জিনহো তিনি 1970 সালে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছিলেন এবং ব্রাজিল সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। রোমারিও 1994 বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছিলেন, সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। রিভালদো এবং রোনালদো 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচেই গোল করেছিলেন, সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছেন। সেক্ষেত্রে ব্রাজিল সমর্থক যারা আছেন, কাকতালীয়ভাবে কিন্তু সেটা মিলেই যেতে পারে, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, একটু খুশি হতেই পারেন যে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার একটা পাথওয়ে খুঁজে পেতে পারেন আপনি। ব্রাজিলও নিজেদেরকে মোটিভেট করতে পারে। তবে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ব্রাজিল ভালো কামব্যাক করেছে, এবং এই পারফরমেন্সের ধারা অব্যাহত যদি তারা রাখতে পারে, অনেক কিছুই সম্ভব। ডন কার্লোর অধীনে আসলে নতুন করে যদি উজ্জীবিত হতে পারে ব্রাজিল দলটা, তাহলে আসলে মন্দ হয় না। এবার যদি একটু পয়েন্ট টেবিলের অবস্থাটা জানতে চাই, একটু জানাবেন। আর ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে হতে যাচ্ছেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দিতে হলে আসলে 2 গ্রুপের পয়েন্ট টেবিল আমাদের দেখতে হবে, এবং সেই ক্ষেত্রেই বুঝতে হবে। সি গ্রুপের পয়েন্ট টেবিলটা আমরা যদি দেখাই, সি গ্রুপে তো ব্রাজিল শীর্ষে গোল ব্যবধানে, সেটা তো এখন সবাই জানে। তারপরে একটু যদি দেখাতে চাই, ব্রাজিল এবং মরক্কোর পয়েন্ট সমান 7, ব্রাজিলের গোল ব্যবধান 6, মরক্কোর গোল ডিফারেন্স 3। সেই হিসেবে ব্রাজিলের এখন যেই গ্রুপের সঙ্গে খেলা পড়বে, সেই গ্রুপের আরেকটা পয়েন্ট টেবিল আছে, আমরা যদি সেইটা দেখাই। ব্রাজিলের খেলা হবে কিন্তু এফ গ্রুপের বিপক্ষে। এখন এফ গ্রুপের এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে হচ্ছে নেদারল্যান্ডস। ব্রাজিলের খেলা পড়বে এফ গ্রুপে যেই দলটা সেকেন্ড হিসেবে শেষ করবে তাকে।
এখন নেদারল্যান্ডস এই গ্রুপে আছে, নেদারল্যান্ডসের গোল ডিফারেন্স 4, জাপানেরও গোল ডিফারেন্স 4, পয়েন্টও 4। এখন আমি নেদারল্যান্ডসকে কেন শীর্ষ মনে করছি, কেননা পরবর্তী যে খেলাটা সেটা নেদারল্যান্ডস এবং তিউনিশিয়া গ্রুপের সবচেয়ে দুর্বল দল, সেই হিসেবে কিন্তু নেদারল্যান্ডসের এই ম্যাচে বড় জয় পাওয়ার কথা। পক্ষান্তরে আমরা যদি দেখি 2 নম্বরে জাপানও একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে। সুইডেন পক্ষান্তরে একটা জিতেছে, একটা ম্যাচ তারা হেরেছে। এই 2 দলের শক্তি কিন্তু কাছাকাছি। এই ম্যাচে যদি জাপানও জয় পায়, তারা কিন্তু হয়তো খুব বড় ব্যবধানে জিতবে কিনা সেটা আসলে বলা মুশকিল। তো আপাত দৃষ্টিতে আমি যদি বলি জাপান এবং সুইডেন এই 2 ম্যাচে যারা জিতবে তাদের সেকেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এই ম্যাচের জয়ী দলের সঙ্গেই আসলে ব্রাজিলের খেলা পড়ছে যদি সেটাই হয়। আনলেস যদি আবার নেদারল্যান্ডস যদি তিউনিশিয়ার কাছে হেরে না যায়। তো সব কিছু মিলে এটাই হলো এই গ্রুপের সমীকরণ এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, এবং আমরা যদি ফেভারিট প্রেডিক্ট করে ধরি নেদারল্যান্ডস এই গ্রুপের টপে থাকার সম্ভাবনা খুব বেশি, এবং সেকেন্ড হবে সুইডেন অথবা জাপানের যে কোনো এক দল। যেই দল সেকেন্ড হবে সেই দলের সঙ্গে আসলে ব্রাজিলের খেলা পড়ছে, অর্থাৎ সুইডেন অথবা জাপানের সঙ্গে ব্রাজিলের খেলা রাউন্ড অফ 13-এ পড়ার সম্ভাবনা খুব বেশি। হাসিনুর, আপনার সঙ্গে অনেক আলোচনা রয়েছে আরও বিস্তারিত ম্যাচের বিশ্লেষণ নিয়ে, আমাদের সঙ্গেই থাকবেন। আবার আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। এ পর্যায়ে একটু যদি জানিয়ে দিতে চাই, ম্যাচে কিন্তু নেইমারের প্রত্যাবর্তন হয়েছে। কেমন ছিল নেইমারের ফেরার 20 মিনিট? 981 দিনের দীর্ঘ প্রতীক্ষা, অতঃপর অবসান। রেফারির শেষ বাঁশিতে যখন কান্না ভেজা চোখে জার্সিতে মুখ লুকালেন নেইমার, কোটি ভক্তের হৃদয় তখন আপ্লুত। পেলের রেকর্ডে ভাগ বসিয়ে সেলেসাউদের 10 নম্বর জার্সিতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তন। গোলের দেখা না পেলেও দলের জয়ে স্বস্তির ফেরা নেইমারের। রেফারির শেষ বাঁশি বাজতেই অশ্রুসিক্ত নেইমার। জার্সিতে মুখ লুকিয়ে এই কান্না তৃপ্তির, এই কান্না 3 বছর পর ব্রাজিলের হয়ে মাঠে নামার আনন্দের। ঘড়ির কাঁটায় ম্যাচের 76 মিনিট। 4th অফিসিয়ালের সাইনবোর্ডে সবুজ রঙে জ্বলে উঠল নাম্বার 10। ডাগআউট থেকে সাইডলাইনে নেইমার দাঁড়াতেই গ্যালারির হলুদ সমুদ্র। হাজার হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠছে মায়ামি গার্ডেন্স। সবুজ ঘাসে হাত ছুঁয়ে আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। দীর্ঘ 981 দিনের অপেক্ষা শেষে ব্রাজিলের জার্সি গায়ে সবুজ গালিচায় প্রত্যাবর্তন নেইমারের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাতিউস কুইনার জায়গায় ফলস 9-এ নামেন। মাঠে ছিলেন প্রায় 20 মিনিট। এর মাঝে বল স্পর্শ করেছেন 24 বার। 3 বার গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্যটা সাথে ছিল না। 4টা ক্রস, 12টা অ্যাকুরেট পাস, এর মধ্যে শট অন টার্গেট করেছেন একটি। প্রায় 31 মিটার বল ক্যারি করেছেন নেইমার ম্যাচ জুড়ে। পুরো ম্যাচে নেইমারের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন শুধুমাত্র লুকাস পাকেতা ও রায়ান, 4টি করে। 2023 সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামলেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচেই যোগ দিলেন পেলের পাশে। ব্রাজিলের হয়ে 10 নম্বর জার্সি গায়ে সর্বোচ্চ 4টি বিশ্বকাপ খেলেন পেলে। স্কটিশদের বিপক্ষে মাঠে নেমে এই কীর্তিতে ভাগ বসিয়েছেন নেইমার। শঙ্কার মেঘ কাটিয়ে নেইমারের ফেরাটা নিশ্চয়ই বাড়তি স্বস্তির সেলেসাও শিবিরে। 2026 বিশ্বকাপের মঞ্চে বাকি পথটায় এই চেনা বাঁশি কতটা সুর তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় ব্রাজিলের কোটি কোটি ফুটবল ভক্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এ পর্যায়ে আমরা আরও একবার যুক্ত হতে চাই আমাদের সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমানের সাথে। হাসিনুর, 981 দিন পর নেইমারের জাতীয় দলে ফেরা। পুরো ম্যাচ খেলেননি, কিন্তু যতটুকুই খেলেছেন তার অবদানটা আসলে আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে মনে হয় আসলে ব্রাজিলের যারা এই প্রজন্মের ভক্ত আছেন, সাপোর্টার আছেন, তাদের কাছে নেইমার একটা আবেগের নাম। নেইমারের পারফরমেন্সের চেয়ে নেইমার যে ফিরেছেন মাঠে, সেটাতেই হয়তো ভক্তরা বেশি খুশি। আমার মনে হয় অনেক এমন ভক্ত আছে যাদেরকে যদি অপশন দেওয়া হতো ব্রাজিল ড্র করবে আর নেইমার একটা গোল করবে, অনেকেই হয়তো অপশন 2টায় বেছে নিতেন যে নেইমার একটা গোল করবে, ব্রাজিল ড্র করলে অসুবিধা নেই। এটা আমি যুক্তির খাতিরে একটা পারসেপশন থেকে বলছি। সেই জায়গা থেকে তো মেসি এতদিনের ইনজুরি কাটিয়ে যে মাঠে ফিরলেন, মাঠে ফেরার পর যে তিনি প্রথম ম্যাচেই বেস্টটা দিতে পারবেন না সেটা স্বাভাবিক। তবে নেইমার কিন্তু খারাপ পারফরমেন্স করেনি। তিনি নাম্বার 10 রোলে খেলেছেন এবং পুরো মাঠেই খেলেছেন। আমরা একটু কিছু তথ্য আছে আমি দেখাতে চাই। প্রথম একটা ছবি দেখাই, সেটা
সেটা হচ্ছে নেইমারের হিট ম্যাপটাতেই বোঝা যায় যে নেইমার কোন কোন পজিশনে ছিলেন, কোন মাঠের কোন জায়গাটাতে তিনি অবস্থান করছিলেন। তিনি মূলত লেফট সাইডে বেশি অপারেট করেছেন, যদিও ভিনিসিয়াস এই জোনেই ছিল, কিন্তু তিনি দেখুন মাঝ মাঠে ছিলেন, ডান পাশে ছিলেন, ডিফেন্সেও গিয়ে সাহায্য করেছেন। অর্থাৎ পুরো মাঠ জুড়েই যে মাত্র তিনি 20 মিনিটের মতো খেলেছেন, সেই সময়টাই কিন্তু প্রায় তিনি পুরো মাঠ জুড়েই খেলার চেষ্টা করেছেন। এবং নাম্বার 10-এর রোলটাই কিন্তু এরকমই হয়, তিনি আক্রমণে যাবেন, তিনি পেছনে আসবেন। এবং আমরা জানি নেইমার রাইট চ্যানেলেও খেলতে পারেন, লেফট চ্যানেলেও খেলতে পারেন, তিনি আসলে অল ওভার দ্য মাঠ ঘুরে ঘুরেই খেলবেন। আমরা যদি একটু পাস দেখাতে চাই, তিনি কিন্তু বেশ কিছু পাস দিয়েছেন। এইখানে দেখুন সবুজ যে পাসগুলো আছে, আমি যদি একটু কাউন্ট করে বলি, 4টি 5টি 6টি 7টি 8টি 9 10 11 12টা পাস দিয়েছেন সফল পাস, এবং অরেঞ্জ রঙের একটা পাস আছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে, সেই পাসটা আনসাকসেসফুল পাস ছিল, বাকি পাসগুলো কিন্তু সফলই ছিল। আরেকটি তথ্য আছে আমাদের কাছে, সেটা একটু দেখাতে চাই, সেটা হচ্ছে তিনি ডিফেন্সে কেমন করেছেন। যদিও তিনি স্ট্রাইকার, বল রিকভার করা তার কাজ না, কিন্তু যেটা বললাম তিনি মাঝ মাঠে খেলেছেন, পুরো জায়গা জুড়ে তিনি বল রিকভার করেছেন। একটা বল তিনি রিকভারের অ্যাটেম্প নিয়ে ব্যর্থ হয়েছেন, বাকি যেই জায়গাগুলো সাদা অ্যারো দিয়ে আছে এই জায়গাগুলো থেকে তিনি বল রিকভার করেছেন। তো ওভারঅল আমরা যদি দেখি, আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি যে নেইমার এতদিন পরে ইনজুরি থেকে ফিরলেন এবং তিনি যেভাবে পারফরমেন্স করলেন, তাতে অবশ্যই নেইমারের পারফরমেন্সটাকে সন্তোষজনক বলাই যায়। আরও কয়েকদিন সময় পাবে রাউন্ড অফ 32 শুরু হওয়ার আগেই, নেইমারের ফিটনেসটাও ততদিন আরও ভালো হবে। সব কিছু ঠিক থাকলে হয়তো নেইমার ভবিষ্যতে ব্রাজিলের জন্য আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারবে, এটাই আসলে প্রত্যাশা। নেইমারের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই, নেইমার এখন ফিটনেসটা যত ভালো হবে তিনি তত বেশি কন্ট্রিবিউশন করতে পারবেন। নকআউট পর্বে আসলে নেইমারের গোলটাই প্রত্যাশিত ব্রাজিলিয়ান ভক্তদের জন্য। হাসিনুর, এবার একটু জানতে চাই, প্রতিদিন আপনার কাছে যেটা আসলে শুনতে চায় সবাই, সেটাই জানতে চাইবো যে আজ রাতে এবং আগামীকাল সকাল পর্যন্ত কোন কোন দলের ম্যাচ রয়েছে, আর আপনার চোখে ফেভারিট কারা? আজ এবং আগামীকাল মিলেও 6টি ম্যাচ আছে। আমরা একটু 6টি ম্যাচের ডিটেল দেখাতে চাই। ব্রাজিল ভক্তদেরও কিন্তু চোখ রাখতে হবে কার কোন কোন ম্যাচ আছে। কেন বলছি, কেননা ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে আমি একটু আগেই বলেছিলাম, সেই গ্রুপের খেলাগুলো আছে। তবে বড় ম্যাচ ইকুয়েডর এবং জার্মানি। বড় ম্যাচ বলতে জার্মানির ফ্যান বেস বাংলাদেশে বেশ ভালো, তাদের দৃষ্টি থাকবে রাত 2টায়, এবং এই ম্যাচে অবশ্যই জার্মানি ফেভারিট। তবে ইকুয়েডর অতটাও সহজ হবে না। জার্মানি, আমার ধারণা, আমি যদি প্রেডিক্ট করি, জার্মানি 2 গোলের ব্যবধানে জিততে পারে বা সর্বোচ্চ 3 গোল জিততে পারেন। কুরাসাও আইভরি কোস্ট ম্যাচে আমি অবশ্যই আইভরি কোস্টকে এগিয়ে রাখবো। একই সময়ে দুটি ভেন্যুতে দুটি খেলাই হবে। তবে কুরাসাও ভালোই, খারাপ করেনি, ভালো পারফরমেন্স করেছে মোটামুটি প্রথমবার বিশ্বকাপে আসা উপলক্ষে, কিন্তু আইভরি কোস্ট ফেভারিট থাকবে। জাপান এবং সুইডেন, এই ম্যাচটা আসলে ব্রাজিল ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যেই দল জিতবে সেই দলের আসলে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে পেন অন পেপার এবং সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু মিললে আপনার জাপানকে স্লাইড এগিয়ে রাখতে হবে। তবে সুইডেনও কিন্তু খুব ভালো খেলছে, তাদের ইসাকের মতো স্ট্রাইকার আছে, তারা কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং। আর্জেন্টিনার সঙ্গে আসলে আমরা যদি দেখি যে অস্ট্রিয়া যেভাবে পারফরমেন্স করেছিল, সেই টাইপের একটা টিম সুইডেন। তো আমি কিছুটা এগিয়ে রাখবো, আমার ধারণা জাপান হালকা মার্জিনে জিততে পারে, তবে সুইডেনও যে কোনো রেজাল্ট করতে পারে। তিউনিশিয়া এবং নেদারল্যান্ডসের যদি ম্যাচটা বিবেচনা করি, এই ম্যাচটা কিন্তু এফ গ্রুপের এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা যদি নেদারল্যান্ডস জিতে যায়, তাহলে তাদের দ্বারা তো এখন 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, তারা শীর্ষেই থাকবে। এখন তখন জাপান যদি আবার সুইডেনকে হারিয়ে দেয়, তখন 2 দলের পয়েন্ট ঠিক থাকলে আবার গোল ব্যবধানের বিষয়টা আসবে। অনেক কিছু ইকুয়েশন আছে। তবে তিউনিশিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস যেভাবে গত ম্যাচে পারফরমেন্স করেছে, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসের বড় জয়ই পাওয়ার কথা, কেননা তিউনিশিয়ার এবারের ক্যাম্পেইনটা একেবারেই ভালো যাচ্ছে না। আরও 2টি খেলা আছে সকালে, আমরা সেই দুটো যদি একটু দেখাই, সেই খেলাগুলো কার যুক্তরাষ্ট্র এবং তুরস্কের ম্যাচ আছে। আমার মনে হয় যে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশাজনক পারফরমেন্স বলবো না, রেজাল্টের দিক থেকে হতাশ করেছে তুরস্কের দলটা কিন্তু খুব ভালো ছিল। আর্দা গুলার রিয়াল মাদ্রিদে খেলেন, হাকান চানালুলু, ইয়ালদিচের মতো প্রমিজিং প্লেয়ার ছিল, তারা ভালো পারফরমেন্স করেছে। এর আগের ম্যাচটাতেও তারা 65টা অ্যাটেম্প করে একটা গোল আদায় করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকবে। যদিও আমি যদি বিশ্বকাপ শুরুর আগে প্রেডিকশন করতাম, তাহলে সমানই বলতাম যুক্তরাষ্ট্র ফেভারিট থাকবে। তারা খুব ভালো ফর্মে আছেন, তাদের কোচ ভালো, লোকাল সাপোর্ট আছে, প্লেয়াররাও ভালো ফর্মে আছেন, এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়া ম্যাচে আমি প্যারাগুয়েকে কিছুটা এগিয়ে রাখবো। তো সব কিছু মিলে এই 6টি ম্যাচ আছে, এবং আমার কাছে প্রেডিকশনগুলো এমনই ছিল। আশা করব দর্শকরা উপভোগ্য একটি রাত পার করবেন। আর যেমনটা আসলে আমরা প্রত্যেক দিনই বলে থাকি, স্পেশালি আমি প্রত্যেকদিন বলে থাকি যে আপনি যেটা প্রেডিকশন করেন সেটা একদম 98% অ্যাকিউরেট হয়, এবং সেটাই আমরা নিশ্চয়ই পরের ম্যাচেও দেখতে পারবো। আপনার কাছ থেকে অনেক কিছু আজকে জানতে পারলাম আমরা, এবং দর্শকদেরও নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন দর্শকরা। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।